নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি তো রেগুলার আজকাল আর ভিডিও দিতে পারি না, ওই ছাড়াভাবে যে কোনো দিন দিই আর কি। তবে এখানে যে ফটোগুলো চলছে সেগুলো কোনোটার সাথে কোনোটার মিল নেই, খাপছাড়া, কোনোটা পুরীর তো কোনোটা এখানকার, কোনোটা মন্দারমণি, এরকম সব ছবি। অ্যাকচুয়ালি ওই একটা কথা আছে না, জীবনটা খুব সুন্দর, কে কদিন বাঁচে, আমি শুধু ঋণী থাকি মুহূর্তের কাছে। তো আমিও তাই এই মুহূর্তগুলোকে ধরে রাখি। সেই মুহূর্তগুলো তো বারবার ফিরে আসে না, মুহূর্তই, তাকে ক্যাপচার করে রাখলে বেশ দেখা যায় পরবর্তীকালে যে এই মুহূর্তে আমি কোথায় ছিলাম, কেমন ছিলাম, কাদের সাথে ছিলাম। তাই সেই মুহূর্তগুলোকে ধরে রাখার প্রচেষ্টা। কারণ ছবি অনেক সময় আমার হয়েছে, আমার বাবার অনেক ছবি ছিল, বাবার প্রত্যেকটা মুহূর্তের আমি ছবি তুলতাম। কিন্তু মানে ফোন খারাপ হয়ে গেল, তারপরে সেটাকে কোথায় যেন রেখে দেওয়া হলো। আমি যেহেতু খুব একটা মানে টেকনিক্যাল ব্যাপারে চোস্ত নই, তার ফলে যখন আমার ছেলে বা আমার হাজব্যান্ড হয়তো ওগুলোকে কোথাও তুলে রেখে দিয়েছে, সেগুলোকে যে আবার বার করব, দেখব, সেগুলো আমি পেরে উঠি না। আমার মোবাইলে যে ছবিগুলো থাকি সেগুলোই শুধু আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকি। তো যাই হোক, সেই মুহূর্তগুলো, বাবা তো চলে গেছে আজকে বেশ কত বছর হয়ে গেল, প্রায় 13 বছর হয়ে গেল, 14 বছর চলছে। তো সেই ছবিগুলো দেখতে পেলে ভালোই লাগতো। বাবা চলছে ফিরছে, জল খাচ্ছে, ওষুধ খাচ্ছে, খাবার খাচ্ছে, নানা রকম ছবি ছিল। কিন্তু সেটা নেই। আমার মায়ের সময় তো মোবাইল ছিলই না, মা চলে গেছে 1995-তে। তখন মোবাইল ছিল না, কিন্তু আমি ক্যামেরা দিয়ে অনেক ফটো তুলে রেখেছিলাম এবং তখন ফটোগুলোকে ওয়াশ করা হতো। সেগুলো আমার অ্যালবামে রাখা রয়েছে, সেগুলো দেখা যায়। কিন্তু মায়ের চলাফেরার কোনো ছবি নেই। বাবারগুলো ছিল, কিন্তু সেটাও আছে হয়তো কোথাও, কিন্তু আমি এখনও বার করে দেখতে পারিনি। তো এই ইউটিউব প্ল্যাটফর্মটা হয়ে এটা একটা আমার ভালো হয়েছে, আমি এগুলোকে সব ইউটিউবে রেখে দিচ্ছি, তাতে আমি যখন মনে হবে দেখতে পাবো। এগুলো কিন্তু কোনো মানুষের জন্য, সাধারণত ইউটিউবটা হয় কি, যে মানে মানুষ এখান থেকে কিছু জানতে পারে বা এখান থেকে এন্টারটেইন হয়। আমার চ্যানেলে যে ছবিগুলো এখন যাচ্ছে, এগুলোর মধ্যে থেকে মানুষের কোনো জানারও বিষয় নেই, কোনো এন্টারটেনমেন্টের ব্যাপার নেই। এগুলো সম্পূর্ণই আমার নিজস্ব কিছু স্মৃতিকে ধরে রাখা। জীবনটা অনেক সুন্দর, কে বা কতদিন বাঁচে, আমি শুধু ঋণী থাকি মুহূর্তের কাছে। সত্যি আমি ঋণী এই মুহূর্তগুলোর কাছে। এই যে আমি হাতে করে প্রসাদের ভোগের থালা নিয়ে আসছি, এই যে আমি মাটিতে বসে মঙ্গল দ্বীপের সামনে বসে আছি, এগুলো কিন্তু আমার কাছে এখন অতীত। আমি কিন্তু এখন আর পারবো না। এই যে আমি ঢোল বাজাচ্ছি, এগুলো কিন্তু এখন আর আমি পারি না। মাটিতে বসা সেটা আমার মানে চিন্তার বাইরে। ঢোল বাজানো, সেই এন্থু বা এই যে ঢাক বাজানো, সেই এন্থু বা সেই জায়গাটাও এখন আর নেই। বুঝতে পারছি, আমি যতই আমি মনে করি যে আমি বয়সকে বয়স বলে মনে করি না, আমি কখনো ভাবি না, এরকমভাবে বসে থাকা আমার কাছে একদম অতীত হয়ে গেছে। তাই বুঝি যে যতই আমি বয়সকে বয়স না ভাবি, বয়স কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দাবা বসাই, কিন্তু সেটাকে যদি আবার আমি খুব মনে মনে ধরে নিই যে ও বাবা আমার তো বয়স হয়েছে, তাই আমি পারছি না, তাই আমি করবো না, তাহলে সে জোর করে আমাকে আরও চেপে ধরবে। তো সেই জায়গাটাকে আমি হতে দিই না। তাই যতটা সম্ভব এই বয়সে সব কিছু করার চেষ্টা করি, কিন্তু যেটা একদমই করার নয় সেটা তো করে উঠতে পারবোই না। কারণ তার সাথে আবার কুস্তি করতে গেলে একদমই বসে যাব, তখন চলাফেরাই বন্ধ হয়ে যাবে। সেই জন্য সেগুলো করি না। যাই হোক, এগুলো আমার নিজস্ব কিছু বকবকানি দিয়েই এই ভিডিওটা তৈরি হচ্ছে। এগুলো জগদ্ধাত্রী পুজোর অনেক ফটো রয়েছে আমার কাছে, যে ফটোগুলো আমি সামনে পেলাম সেই ফটোগুলো দিয়ে ভাবলাম এটাকে করে রেখে দিই, সুন্দরভাবে আমার কাছে হয়ে থাক। আজ থেকে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, যখন আমি খুলবো, এগুলো তো আর নষ্ট হবে না, এগুলো আমার কাছে থেকেই যাবে। জীবনটা মানে মানুষের জীবন শুরু হয় একদিকে, কোথায় জন্মালাম, কোথায় মা বাবার সাথে সারা জীবন না, 22-23 বছর তো মা বাবার সাথে থাকলাম, কিন্তু তারপর থেকে আজকে এতগুলো বছর, সেই 22 বছরের উপরে আরও ডবল বছর চলে গেছে। তো সেখানে অন্য মানুষদের সাথে রয়েছি, যাদের সাথে আছি, তাদের সাথে কখনো চিনতাম না, জানতাম, অথচ তারাই তো এখন সব। মা কোথায় আর বাবা কোথায়, কেউ তো কিছু নেই। আমি তো সেই সব মানুষটাই এখন জীবনের সব কিছু। জীবনের মানে কোন দিকে জল কোন দিকে গড়ায় বোঝা খুব মুশকিল। তার মধ্যে কিছুটা যদি নিজের প্রচেষ্টা থাকে, তাতে জলটা ভালো দিকেই গড়াবে। জলটা যেন মানে কোনো ওয়েস্ট না হয়ে যায়। সময় তো নদীর স্রোতের প্রায় চলেই যায়, কিন্তু সেই নদীর স্রোতটা যেন ঠিকঠাক দিকেই যায়, উল্টো দিকে না যায়। তো আমার জীবনও ঠিক তাই। মানে এত রকমের ঘটনা, এত রকমের অভিজ্ঞতা, এত রকমের উপলব্ধি, আমি নিজেই ভাবি যে আমি কখনো ভাবিনি। মা বাবার কাছে যখন ছিলাম, আমি ভীষণ একেবারে মানে না, সেই পাখির ডানা দিয়ে মানে আগলে রাখে তার ছানাদের, তো আমার মায়ের ক্ষেত্রেও সেটা ছিল। মা ছিল অসম্ভব কাজের,
প্রচুর মানে কোনো দিন আমাকে কোনো কাজ করতে দেয়নি। মা বলতো, জাফরি বলতো যে একটু একটু শেখাও মেয়েকে। মা বলতো যে যখন বিয়ে হবে তখন করতেই হবে, যদি বুদ্ধি থাকে নিজেই শিখে নেবে, আগে থেকে শেখাবার দরকার নেই, নিজের যখন সংসার হবে তখন ঠিক শিখে নেবে। তো মেয়েদের একটা নিজস্ব টেন্ডেন্সি থাকেই, সুতরাং সেই সময় আমি সত্যিই কোনো কাজ জানতাম না, কিছু করতাম না, কারোর সাথে কথা বলতে পর্যন্ত শিখিনি। একটা মানুষ বাড়িতে এলে তাকে কীভাবে আতিথেয়তা করতে হয়, এগুলো, এই জিনিসটা অবশ্য পরবর্তীকালে আমাকে খুব প্রবলেম দিয়েছে। আমি ঠিক জানতাম না এই জিনিসগুলো। শ্বশুরবাড়িতে এসে তো এখনকার মেয়েরা যেমন একদম খুব সাবলীল থাকে, তো আমার ক্ষেত্রে সেক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল। কাজের ব্যাপারে যদিও হয়নি, কাজ আমি শিখে গেছি, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকতো না, বাইরেই থাকতো, অলওয়েজ কলকাতার বাইরে থাকতো, পশ্চিমবঙ্গের বাইরে থাকতো, সেই জন্য পুরো যে দায়িত্বটা শ্বশুর শাশুড়ি, তারপরে যখন ছেলে হয়েছে, তারপরে আমার মা বাবাকেও আমি নিয়ে এসেছিলাম পরবর্তীকালে যখন মা অসুস্থ হয়ে গেল। তো এই সব কিছু আমাকে একলা হাতে সামলাতে হয়েছে। আমি না ভাবতে পারতাম না যে আমি সেই মানুষ, যে মানুষ মানে একটা কথা বলতে জানতাম না, একটা কিছু জানতাম না, সেই মানুষ সারা দুনিয়া ঘুরে যেখানে যত রকমের প্রবলেমস, তাকে কীভাবে সলভ করতে হবে, কোথায় কীভাবে কথা বলতে হবে, কোথায় কীভাবে কাজ বের করে নিয়ে আসতে হবে। মানে গভর্নমেন্টের ঘর থেকেও যদি কোনো কাজ হয়, সে কাজ তো বের করা সত্যিই খুব কঠিন হয়ে যায়। কিন্তু সেসব ক্ষেত্রে যে কোনো সমস্যা, আমার ছেলের স্কুল, পড়াশুনো, আদার্স বলা যায় না, সব কিছু অনেক রকমের সমস্যা আমাকে ফেস করতে হয়েছে জীবনে। তো সেই সব জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসা, সব সমস্যার সমাধান করে নিয়ে আসা। আমি তো নিজেকে বলি যে আমি হচ্ছি ওই, যদি কোনো পোস্ট থাকতো তাহলে আমি হচ্ছি সেই সলিউশন ম্যানেজার যাকে বলা হয় আর কি। তাই তো কোথায় ছিলাম, কিভাবে অন্যরকম হয়ে গেলাম, এখন যখন নিজেকে পেছন ফিরে তাকাই না, আমার সত্যিই অবাক লাগে যে আমি কি সেই আমি। পেছন ফিরে সেই শান্তশিষ্ট একটা মেয়েকে দেখতে পাই, যে মেয়েটা মানে পুতুল পুতুল ছিল, কোনো রকম কিছু। আমি সত্যিবেলা, অনেকে থাকে না ছোটোবেলার দুষ্টুমির অনেক গল্প থাকে, আমার কাছে কিন্তু সেরকম কোনো গল্প নেই। কোনো দিন কোনো দুষ্টুমি করিনি, কোনো মার খাইনি, মার খাবার দরকারই পড়তো না। একটু কিছু হলে মা চোখটা বড় বড় করতো, সেটাই আমার কাছে যথেষ্ট ছিল। কিন্তু সেরকমও কিছু করিনি যে খুব একটা আমাকে বকুনি বা মার খেতে হয়েছে। খুব শান্তশিষ্ট ছিলাম, কথা খুব কম বলতাম, কথা এখনও কম বলি, কিন্তু তবে তার থেকে অনেক অনেক বেশি বলি। তখন যা ছিলাম তার থেকে অনেক বেশি বলি। তারপরে হঠাৎ করেই অ্যাস্ট্রোলজির দিকে চলে গেলাম, সেটা আরেক গল্প। পরবর্তীকালে যখন অ্যাস্ট্রোলজিটা শিখলাম, তখন দেখলাম যে গ্রহ নক্ষত্র কীভাবে আমাদের টেনে নিয়ে যায়। আমার মানে কস্মিনকালেও কেউ আমাদের কোনো দিকে কেউ অ্যাস্ট্রোলজার ছিল না। তো আমি মানে বিশ্বাসই করতাম না এই অ্যাস্ট্রোলজির ব্যাপারটাকে, যে কোথায় কী আছে, সে আমাকে কী করে করছে। কিন্তু কেমনভাবে আমি ওখানে মানে অ্যাস্ট্রোলজিতে ঢুকলাম, শিখলাম, 3 বছরের কোর্স করলাম। তো পরবর্তীকালে আমি যখন নিজের হরস্কোপটা দেখলাম, তখন দেখলাম যে হ্যাঁ, এটা তো এই গ্রহের কানেকশান থাকলে সেই মানুষটা যাবেই এইসব দিকে, অকাল সায়েন্সের দিকে যাবেই। আর আমার যেটা নাম্বার, আমার সাইকিক নাম্বার হচ্ছে 16 মানে 7 হচ্ছে কেতুর নাম্বার। কেতুকে বলা হয় গাছের মানে শিকড়। গাছটা উপরে যে বড় ময়ূরটা দেখছি, সেটাকে ধরে রেখেছে কে? আসল গাছের তো কোনো ক্ষমতা নেই, যে ধরে রেখেছে তারই তো আসল ক্ষমতা, সে হচ্ছে শিকড়। সেই শিকড় তো মাটির তলায় রয়েছে, তাকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারই এতটা ক্ষমতা যে সেই এত বড় একটা মহিরুহকে, সে এক একটা অশ্বত্থ গাছ, বট গাছ, আরও কত বড় বড় গাছ আছে, তাকে ধরে রেখে দেয় বছরের পর বছর, 100 বছরও ধরে রাখে। সেই শিকড় হচ্ছে কেতুর কারণ, যে নাকি গভীরে থাকে, যাকে দেখা যায় না। তো আমার সাইকিক নাম্বার সেই কেতু, এবং আমার রাশি হচ্ছে মীন। মীন মানে হচ্ছে মাছ, আর ওটাকে জল, 3টে জলের ঘর আছে অ্যাস্ট্রোলজিতে, তার মধ্যে মানে বিষয় মীন রাশির ঘরটা হচ্ছে একদম গভীর জল। তো গভীর জলের মাছ অবশ্য অন্যভাবে আমাদের এখানে ইউজ হয়, যে যারা নাকি অতি চালাক তাদেরকে বলা হয় গভীর জলের মাছ, কিন্তু মীন রাশির ক্যারেক্টার কিন্তু তা নয়। মীন রাশির ক্যারেক্টার হচ্ছে যে তার অতলে যে জ্ঞান আছে, তার খোঁজ সবাই সবসময় পায় না, সে সবসময় নিজেকে প্রকাশ করতে পারে না, তার ভেতরে প্রচুর জ্ঞান। এবং কেতুরও তাই, কেতুর ভেতরে প্রচুর ভেতরে মানে শক্তি, যেটা বললাম শিকড় অত বড় গাছকে ধরে রাখে, সেই শক্তি কেতুর মধ্যে রয়েছে। প্লাস মীন রাশি, সেই গভীর জল, এর মানে তল পাওয়াটা মুশকিল হয়। তো আমি সেই মীন রাশি এবং কেতুর মানুষ। আবার কেতু যদি খুব খারাপভাবে অবস্থান করে ছকে, তাহলে কিন্তু সেই কেতুর মানুষ খুব মানে
খারাপ প্রকৃতির হয়, তার ভেতরটা তুমি বুঝতে পারবে না, খুব খারাপ, উপরে হয়তো ভালো দেখাচ্ছে, কিন্তু যদি কেতু ভালোভাবে থাকে সে কিন্তু খুব স্পিরিচুয়াল হবে এবং তার ভেতরে প্রচুর কিছু থাকবে। তো আমি নিজেকে মিলিয়ে দেখেছি তারপরে যে হ্যাঁ, আমার অ্যাস্ট্রোলজার তো হবারই ছিল, এবং আমার নিজের ক্যারেক্টারের সাথে আমি মিলিয়ে দেখেছি যে এর একটাও না মিথ্যে নয়। যা যা আছে যদি আমরা সেগুলোকে মানি, যেমন কেতু যে ঘরে থাকে অ্যাস্ট্রোলজিতে, সেই ঘরটা হচ্ছে আমাদের আনফিনিশড কর্মা থাকে, মানে যেটা আমি করে আসতে পারিনি, কিন্তু করার ছিল, করে আসতে পারিনি, সেই ঘরে আমার ধরো কারোর যদি সপ্তমে কেতু থাকে, মানে তার বিবাহিত জীবনে তার কিছু আনফিনিশড কর্ম আছে, সেটা এই জীবনে সে শেষ করবে, এবং সে খুব মানে উৎসাহ সহকারেই শেষ করবে সেটাকে। তার ভিতর থেকে একটা ইয়ে থাকবে, কি বলবো, ইগারনেস থাকবে যে আমাকে এটা করতেই হবে, আমাকে এটা, মানে কেউ যে জোর করে করাচ্ছে তা না, তুমি এটা নিজে থেকেই করবে। তো যার পঞ্চমে কেতু, তার হচ্ছে সন্তানের ক্ষেত্রে তার কিছু আনফিনিশড কর্ম আছে, তার এই যুগে দেখা যাবে সে তার সন্তানের জন্য মানে দুনিয়ায় পার করে দিতে পারে, যে সন্তানের ভালোর জন্য যা কিছু সবাই সন্তানের জন্য করে, কিন্তু তাদের পঞ্চমে কেতু যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে। তারা মানে একদিকে ওটা, আরেকদিকে সমস্ত পৃথিবী থাকবে, যে তার জন্য আমি সব কিছু করতে পারি নিজের জীবন তুচ্ছ করে। একটু বোঝাতে হয়তো অসুবিধা হচ্ছে, সবাই বলবে সন্তানের জন্য তো সবাই করে, হ্যাঁ সবাই করে, কিন্তু কোথাও একটু তফাৎ থেকে যায়। যাদের পঞ্চমে কেতু তারা মিলিয়ে দেখবেন, সপ্তমে কেতু, সেখানে দেখা যায় সে তার মানে হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, তাকে অনেক বেশি মানে প্যাম্পার করে রাখবে, কারণ তার সেখানে কিছু আনফিনিশড কর্মা রয়েছে। এরকম প্রত্যেকটা ঘরে কেতুর কাজটাই হচ্ছে এইটা, আনফিনিশড কর্মা তোমার এই জীবনে আসবে, তোমাকে সেটা শেষ করতে হবে। আর তুমি যদি তাতে বিরক্ত হও, না করো, তাহলে পরবর্তী জন্মে তোমার সেটা আবার চলতে থাকবে। এরকম প্রত্যেকটা গ্রহের আমি দেখেছি, এত সুন্দর ক্যারেক্টারগুলো বোঝা যায়, মিলিয়ে দেখা যায়। এবং কেন আমার এটা এখানে, কারোর যদি নবমে বৃহস্পতি, তো আমার কেন সপ্তমে বৃহস্পতি, তো অমুকের কেন লগ্নে বৃহস্পতি, প্রত্যেকটার একটা কজ থাকে। দেখো বাঁদরছানাটা কি সুন্দর, আমি যেই কাছে গেছি ভয় লুকিয়ে পড়েছিল। এটা সেই সিমসা বলে একটা জায়গায় ব্যাঙ্গালোরে, কর্ণাটকে, সেখানে গেছিলাম। তো এরকম কত কত মুহূর্তকে আমি এখানে ধরে রেখেছি, সেই সব মুহূর্তগুলো কি আর ফিরে আসবে? এটা একটা শ্যুটিংয়ে গেছিলাম, তখন এই মাসিমা এখানে বাসন মাজছিলেন পুকুরের ধারে। এসব দৃশ্য তো আমাদের এখানে এখন চোখেই পড়ে না। কি রঙিন না, উটটা কি সুন্দর সাজিয়েছে। আর এইটা হচ্ছে আমার স্বাদের দিন। আর এটা আমরা যখন অন্ডালে ছিলাম, ওখানে না মেলা বসতো, মহাবীর ঝান্ডায় একটা মেলা বসতো, রামনবমীর মেলা, ওখান থেকে কেনা ছিল এটা। আর এটা হচ্ছে আমরা গিয়েছিলাম ডায়মন্ড হারবার, পুণ্যলক্ষ্মীতে রিসোর্টে, ওখানে তোলা ছবিগুলো। তো এইসব মুহূর্তগুলো তো সব অতীত হয়ে গেছে, বহু বছর আগে, কিন্তু এই যে ছবিটার জন্য থেকে যাচ্ছে। তা নাহলে কি থাকতো? আমাদের যেমন ছোটোবেলার খুব একটা ছবি নেই, তখনকার দিনে তো এত মোবাইল টোবাইল ছিল না, আর ক্যামেরা আর কটা লোকের ঘরে থাকতো, যারা বড়লোক ছিলেন তাদের ঘরে থাকতো, কিন্তু মধ্যবিত্ত মানুষের ঘরে খুব একটা থাকতো না। তো সেই জন্য সেরকম কোনো ছবি নেই, মাত্র একটা না দুটো ছবি আছে, ওটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখি, যে মনে হয় যে আমি সত্যি কি এরকম ছোটো ছিলাম, আমিও ছোটো ছিলাম তাহলে, এরকম আর কি। এটা একটা পিকনিক ছিল, সেখানে গেছিলাম, শারদীয়ার পিকনিক। তো এই যেটা বলছিলাম, যে অনেকে শাস্ত্রগুলোকে বলে ফেক, কোনো শাস্ত্রই ফেক নয়, না জ্যোতিষশাস্ত্র, না বাস্তুশাস্ত্র, না সংখ্যা তত্ত্ব, না কোনো শাস্ত্র, যা যা আছে এটা হচ্ছে তিরুপতি, তো কোনো শাস্ত্রই ফেক নয়। এবার শাস্ত্রগুলোকে যদি আমরা ফেকভাবে ইউজ করি, আমরা নিজেরাই যদি গণ্ডগোলের মানুষ হই, তাহলে সেটা ফেকভাবে ইউজ হচ্ছে। শাস্ত্র কখনো ভুল হয় না, শাস্ত্রকে আমি নিয়ে পড়াশুনো করেছি, এবং এখনও আমি নাড়াঘাটা করে থাকি। আমি যখন এই ব্যাঙ্গালোর যেতাম, 29 ঘন্টা যখন ট্রেনে যেতাম, 29 ঘন্টা থাকতে হতো ওখানে, তো কত মানুষের সাথে দেখাশোনা হতো, 29 ঘন্টা একদম নিজের হয়ে যেত। তো তাদের ওই চলাফেরা দেখে না, তাদের আমি মানে করতাম যে কোন গ্রহের প্রভাবে